আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসএসসি 2027 ব্যাচ 2027 অর্থাৎ সামনের বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিবেন, এসএসসি অ্যান্ড দাখিল দুইটা বোর্ডের কথাই আমি বলতেছি। তো যারাই হচ্ছে পরীক্ষাটা দিবেন, আপনাদের জন্য আমি উচ্চতর গণিতে কিভাবে ভালো করা যায়, আমি এর আগে মনে হয় সাধারণ গণিতের উপরে দিছিলাম। যাই হোক, তা খুব একটা খেয়াল মনে নাই। তো আপনারা আসলে ভিডিওটা পাইছিলেন কিনা অবশ্যই জানাবেন। যদি আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আমি তো ক্লাসটা পাই নাই, তো সাধারণ গণিতে কিভাবে ভালো করা যায়, তাহলে আমি অবশ্যই আপলোড করব। তো উচ্চতর গণিতে আমি শুধুমাত্র আজকে এটাই বলবো না যে কিভাবে ভালো করা যায়। আমি উচ্চতর গণিত থেকে দু একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের টোটাল অধ্যায় হচ্ছে 14টা। এই 14টা অধ্যায় আমাদের 3টা অংশে বিভক্ত হয়। একটা হচ্ছে আমাদের বীজগণিত, বীজগণিত অংশ। এরপর হয় আমাদের জ্যামিতি, এরপর আমাদের ত্রিকোণমিতি, সম্ভাবনা। তিনটা অংশ থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলা হয়। তো আপনাদের সাথে আমি এগুলো একটু ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো জিনিসটা আপনাদেরকে আমি যদি বলি, আমাদের বীজগণিত অংশ, বীজগণিত অংশ থেকে আমাদের অধ্যায় আছে হচ্ছে, আমরা সেট ফাংশন অধ্যায়টা বলতে পারি। সেট ফাংশন অধ্যায়টা আমাদের বীজগণিতের অন্তর্ভুক্ত হয়। 2 নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশি, 3 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের জ্যামিতি, 4 নম্বর জ্যামিতিক অঙ্কন, 5 নম্বর হচ্ছে সমীকরণ, 6 নম্বর অসমতা, 7 নম্বর অসীম ধারা, 8 নম্বর ত্রিকোণমিতি, 9 নম্বর সূচক লগারিদম, 10 নম্বর দ্বিপদী বিস্তৃতি, 11 নম্বর স্থানাঙ্ক জ্যামিতি, 12 নম্বর ভেক্টর, 13 নম্বর ঘন জ্যামিতি, 14 নম্বর হচ্ছে সম্ভাবনা। আমাদের বীজগণিত অংশ থেকে সব থেকে বেশি পরিমাণে অধ্যায় দেখা যাচ্ছে। এখানে বীজগণিত অংশের অধ্যায় সব থেকে বেশি, 7টা অধ্যায়। মোট 14টা অধ্যায়ের মধ্যে 7টা হচ্ছে বীজগণিত থেকে, আর বাকি 7টা হচ্ছে জ্যামিতি এবং ত্রিকোণমিতি থেকে। তো দেখেন, আপনাদের জন্য আমি অষ্টম অধ্যায়, চতুর্দশ অধ্যায় এগুলো কিন্তু এর আগে অনেক ক্লাস নিচ্ছি। স্থানাঙ্ক জ্যামিতি নিচ্ছি, এরপর হচ্ছে আমাদের সমীকরণ, এরপর দ্বিতীয় অধ্যায়, এরকম বেশ কিছু অসীম ধারা। এই প্রশ্নগুলো কিন্তু আমি আসলে মানে এই অধ্যায়গুলোর উপর আমি ক্লাস কিন্তু নিচ্ছি। তো এরপরেও যদি আপনাদের কোনো অধ্যায় সমস্যা থাকে, ভাইয়া আমার হচ্ছে অষ্টম অধ্যায়ের এই টপিকগুলো আমার সমস্যা, সুতরাং অষ্টম অধ্যায়ের উপর ক্লাসগুলো নেন, বা এর আগেও আমি যে ক্লাসগুলো যখন নেই বা এ পর্যন্ত নিতে আসি, দেখেন আমার ক্লাসগুলোর এইগুলো কিন্তু আমার স্পষ্ট বোঝা যায় না। তো আমার ক্যামেরাও যেহেতু এতটা ভালো না, আমি একটা কি জানি বলে এটাকে, ওটা অর্ডার করছি আর কি, ওটা দেওয়া যাবে। যাই হোক, কিন্তু ক্যামেরা তো আমাদের এইটাই, ক্যামেরা আমার এইটাই। এটা মনে হয় আমাদের যে স্ট্রাইক বলা হয় এটাকে, স্ট্রাইক, ওটা আমাদের দিয়ে যাবে অতি শীঘ্রই। লেখাগুলো আমি আসলে যতই এর আগেও নিচ্ছি, আমি আপনাদেরকে আরো একটা কথা বলি, আমি এর আগেও যে ক্লাসগুলো নিচ্ছি আমার লেখাগুলো স্পষ্ট বোঝা যায় না।
এটা অনেকেই কমেন্ট করতেছেন, এটা আমি দেখতেছি। তো আমি প্রস্তুতি নিতেছি আর কি, এরকম অর্ডার করতেছি এবং ক্যামেরাও আমি অতি শীঘ্রই চেঞ্জ করার চেষ্টা করব। তো এই অধ্যায়গুলোর মধ্যে কোন অধ্যায়টা সমস্যা সেটা আমাকে জানাবেন। আমি যখন যে প্রশ্নটাই বুঝাবো আমি স্ক্রিনে এটা তুলে দিব। আমার যে এডিটর, আমার এডিটরকে আমি বলে দিচ্ছি, দুইজন আছে, ওনারা দুইজন আছে, আমি দুইজন না তিনজন আছে, আমি তিনজনকেই বলছি যে আমার যে অধ্যায়গুলো যখন আমি পড়াবো, আমি যে প্রশ্নই পড়াই, এমসিকিউ হোক, সৃজনশীল হোক, বা যে কোনো প্রকার বেসিক হোক, আমি লেকচার ওই ক্লাসের যে স্লাইড, আমার তো আর ডিজিটাল বোর্ড নাই, আমার ডিজিটাল বোর্ড নাই, আমার হোয়াইট বোর্ড, আমি ক্লাস নেই, ক্লাসের স্লাইড তৈরি করা সম্ভব না। তো অধ্যায়টা শেষ হওয়ার পরে আমি যখন যে প্রশ্নটা পড়াইতেছি ওই প্রশ্নটা এই নিচে আমার স্ক্রিনে লেখা উঠবে, স্ক্রিনে আমার ওই প্রশ্নটা লেখা উঠবে, এবং যতক্ষণ সময় পর্যন্ত আমি ওই এমসিকিউটার সমাধান করাবো ততক্ষণ পর্যন্ত ওইটা আমাদের থাকবে। আমার পরবর্তী এমসিকিউতে যাওয়ার সাথে সাথে পরবর্তী এমসিকিউ আমাদের আসবে। তো স্ক্রিনে আমার প্রশ্নটা সরাসরি শো করবে, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং আমি যখনই যে ক্লাসটা আপলোড করি পরবর্তী দিন হচ্ছে আমরা ওই অধ্যায়টার একদম পুরোপুরি লেকচার শিট, লেকচারে আমরা কোথা থেকে কোথায় পর্যন্ত কি কি টপিক আলোচনা করছি, কি কি প্রশ্ন সমাধান করছি, সবগুলো ওই ক্লাসের যে স্লাইড, যেটাকে বলে স্লাইড বা পিডিএফ, ওইটা আমি ফেসবুক পেজে আপলোড করে দিব। এ কারণে আপনারা ফেসবুক পেজটা হচ্ছে ফলো করে রাখতে পারেন। তো আমাদের অষ্টম অধ্যায় এবং চতুর্দশ অধ্যায়, এই দুইটা অধ্যায় কিন্তু আসলে আপনারা কঠিন মনে করলেও আমি বলি অষ্টম অধ্যায়টা খুবই সহজ। এই কোঅর্ডিনেট হিসাবটা যদি কেউ একটু পারেন, কোঅর্ডিনেট হিসাবের উপর আমি কয়েকবার ক্লাস নিচ্ছি, এই কোঅর্ডিনেট হিসাব যদি আপনারা পারেন, সম্ভাবনার অধ্যায়টাও কিন্তু আমাদের জেনারেল ম্যাথে যে আমাদের পরিসংখ্যান, ওই রকমই একটা অধ্যায়, পরিসংখ্যানের মতোই সহজ। তো এই অধ্যায় দুইটা যদি আপনারা পড়েন, আর যাই হোক, এই দুইটা অধ্যায় থেকে আপনারা দুইটা সৃজনশীল অবশ্যই দিতেই পারবেন, এই দুইটা অধ্যায় থেকে আপনারা দুইটা সৃজনশীল অবশ্যই দিতেই পারবেন। আপনাদের মানবন্টনটা কিরকম যেন হয়, মানবন্টনটা হচ্ছে আমাদের এমসিকিউ আসে 25টা, এমসিকিউ 25টা, সিকিউ আসে এখন মনে হয় 5টা, দিতে হয় 10 নাম্বার, এটা হচ্ছে আমাদের এসকিউ, এসকিউ যেহেতু 10, আর প্র্যাকটিক্যাল হইতেছে আমাদের 25। আচ্ছা, তাই যদি হয় 25 25 50 60, এখানে আমাদের মনে হয় 4টা দিতে হয়, 4টা সিকিউ দিতে হয়, আমাদের মনে হয় 6টা থাকে, 6টা থাকার মধ্যে 6টা, আমি মানবন্টনটা ওরকম দেখি নাই, তবে মনে হচ্ছে আর কি এরকমই হবে। আমাদের এমসিকিউ থাকে 25টায় থাকবে, সিকিউ 6টা থাকে, আমাদের 4টা দিতে হবে, এসকিউ আমাদের 10টা, 10 নাম্বার আর কি, 10 নাম্বার বলতে আমাদের এখানে 10টা দিতে হয়, এরকম আমি বলি নাই, এটা আমি একটু এখানে হচ্ছে আমাদের 7টা থাকবে, 5টা দিতে হবে, 5টা দিতে হবে, এটা আমি বলছি। আর প্র্যাকটিক্যাল এখানে ওইটা না লিখলাম, এখানে আমরা লিখি 25টা হইতেছে 25 নাম্বার, 4টা 40 নাম্বার, আর 5টা প্রশ্ন হইতেছে 10 নাম্বার, আর এখানে হইতেছে 25 নাম্বার, এখানে হয় আমাদের টোটাল 100। এই 100 মার্কে আমাদের উচ্চতর গণিত পরীক্ষাটা কিন্তু প্রত্যেকটা বোর্ডেই হবে। এই এখানে আমার এমসিকিউতে 25-এ 25 পাওয়ার জন্য আমি আপনাদের জন্য যে যদি কোনো প্রকার কোর্স নিয়ে আসতে পারি, আমাদের সম্ভাবনা আছে, যেহেতু সবগুলো টিচার আমার ম্যানেজ করা শেষ, তারা সবাই যেহেতু বলছে ক্লাসগুলো নিবে, তো আমি একদম শুধুমাত্র হায়ার ম্যাথ না, জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সকল বিষয় মিলিয়ে আর কি আমরা একটা এফআরবি ব্যাচ চালু করতে পারি। এফআরবি, ফাইনাল রিভিশন ব্যাচ। ফাইনাল রিভিশন ব্যাচে প্রত্যেকটা অধ্যায়ের উপর আগে থিওরি আলোচনা করা হবে,
যত প্রকার বেসিক আছে, দু একটা বোর্ড বই থেকে কিছু দু একটা প্রশ্ন আমরা সমাধান করব। ধরেন যে এই ক্লাসগুলো আমরা একটা ক্লাসের মাধ্যমে শেষ করতে পারি, বা একটা অধ্যায় আমরা চেষ্টা করব একটা ক্লাসের মাধ্যমে শেষ করা। এরপর আমরা নিয়ে আসবো হচ্ছে প্রত্যেকটি অধ্যায়ের উপর একটা করে ওয়ান শট এমসিকিউ ক্লাস। প্রত্যেকটা ক্লাসে টপ 100 এমসিকিউ, মানে প্রত্যেকটা অধ্যায় থেকে টপ 100টা করে এমসিকিউ আমরা সমাধান করাবো। ওই এফআরবি ব্যাচে আমরা লাইভের মাধ্যমে প্রত্যেকটা অধ্যায় থেকে টপ 100 এমসিকিউ আমরা সমাধান করাবো এবং টপ 10 সিকিউ সমাধান করাবো। তাহলে আমাদের কিন্তু এই কোর্সটা অনেক সুন্দর এবং অনেক জাঁকজমক হবে। তো আপনাদের যখনই এই নির্বাচনী পরীক্ষা শেষ হওয়া মাত্রই আমরা কোর্সটা লঞ্চ করব। যদিও ওইটার ভর্তি আমাদের আগে থেকে শুরু হবে, তো আগে আমরা আর ক্যামেরাটা ঠিক করি, সবকিছু ঠিক করে যখন আমরা প্রথমে ক্লাসগুলো নেওয়া শুরু করব, সবকিছু যেহেতু আমরা প্রায় ম্যানেজ করেই ফেলছি, তো এই ক্যামেরা অতি শীঘ্রই আমাদের ঠিক হয়ে যাবে। তখন আমরা বিভিন্ন কোর্স লঞ্চ করতে পারবো এবং কোর্সে আপনারা এনরোল করবেন আশা করা যায়। তো আমরা বলতেছি যে প্রত্যেকটি অধ্যায়ের উপর যখন আমরা টপ 100 করে এমসিকিউ প্র্যাকটিস করাবো প্রত্যেকটা অধ্যায় থেকে, তাহলে আমাদের জেনারেল ম্যাথ যদি বলি 17টা অধ্যায় আছে, 1700 এমসিকিউ আপনারা সমাধান করতে পারতেছেন শুধুমাত্র ক্লাসে বসে। 1700 এমসিকিউ অন্য কোনো প্ল্যাটফর্ম আমার মনে হয় না একটা অধ্যায় থেকে 100 করে এমসিকিউ কোনো জায়গায় কোনো টিচার সমাধান করাইছে কিনা আমি জানি না। টপ 10 সিকিউ এটা মনে হয় অনেকেই করছে, কিন্তু ওই রকম ভাবে স্ট্যান্ডার্ড হয়তো করতে পারছে, আবার অনেকেই হয়তো করতে পারে না। কিন্তু আমরা কিন্তু টপ 10 মানে একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল কিন্তু সর্বোচ্চ দেওয়া সম্ভব। একটা সৃজনশীল পরীক্ষায় আসতে পারে, ওই একটা সৃজনশীলের জন্য আমরা 10টা করে সৃজনশীল সমাধান করাবো। এবং হচ্ছে আমাদের শর্ট প্রশ্ন, এটা আমরা যখন এমসিকিউ ক্লাস নিব, সিকিউ ক্লাস নিব, ওইখানেই আমরা কভার করে দিব। এবং আমাদের মূল ক্লাস যেগুলো থাকবে সেগুলো হইতেছে আমাদের বিভিন্ন বেসিক ক্লাসগুলো, ওইখানেও আমরা এই শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব, যার মাধ্যমে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা 3টা করে ক্লাস নেব। একটা হইতেছে বেসিক, একটা এমসিকিউ, আর একটা হচ্ছে সিকিউ। 3টা ক্লাস, ধরেন যে প্রতি সপ্তাহে একটা করে আমরা নিতে পারি, একদিন পর পর যদি ক্লাসগুলো আমরা নেই, এভাবে কোর্সটা আমাদের খুব সুন্দর হবে। এবং এখানে আমরা এখানকার প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা সিকিউ প্র্যাকটিস করাবো, এমসিকিউ প্র্যাকটিস করাবো, এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা করে পরীক্ষা থাকবে। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমরা এমসিকিউ রাখবো, ছোট প্রশ্নও রাখবো, বড় প্রশ্নও রাখবো। যাই হোক, ওইগুলো আমরা পরবর্তীতে আরো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব যখন আমরা কোর্সটা লঞ্চ করি। আমরা ক্যামেরা অতি শীঘ্রই ঠিক করে ফেলবো। তো আমরা এখন যে কাজটা করতে পারি, আমরা এই 2টা অধ্যায় খুব সুন্দর করে পড়তে পারি। এবং আমরা অবশ্যই জানাবো যে আমাদের 8ম অধ্যায় এবং 14দশ অধ্যায়, এই 2টা অধ্যায়ের মধ্যে কোনো একটা অধ্যায় কারো সমস্যা আছে কিনা। আমরা জ্যামিতি থেকে যে কাজটা করতে পারি, দেখেন জ্যামিতি থেকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে এই 11 নম্বর অধ্যায়। এই অধ্যায়টা আমরা কেউ আসলে বাদ দিব না, বাদ দেওয়ার চেষ্টা করব না। এই অধ্যায়টা কিন্তু সহজ, খুব কঠিন একটা অধ্যায় না। এই 11 নম্বর অধ্যায়টা আমরা পড়ার চেষ্টা করব। এবং আমরা 3 নম্বর অধ্যায়টাও একটু পড়ার চেষ্টা করব। এই 2টা অধ্যায় আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা জ্যামিতি থেকে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে একটু সাজেশন দিতেছি আর কি, সাজেশনের মতো। আমরা সব অধ্যায় পড়বো না, আমাদের যদিও ফুল সিলেবাস, কিন্তু আমি যে অধ্যায়গুলো পড়তে বলতেছি এই অধ্যায়গুলো আপনারা আগে শেষ করবেন এবং আমাকে জানাবেন যে এই অধ্যায়গুলোর মধ্যে কোনো অধ্যায় সমস্যা আছে কিনা। তাহলে আমি অতি শীঘ্রই সেই অধ্যায়ের উপর প্লেলিস্ট নিয়ে আসব। তাহলে আমরা জ্যামিতি থেকে 3 নম্বর অধ্যায় এবং 11 নম্বর অধ্যায়টা আমরা পড়ব। ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে 8 নম্বর অধ্যায় এবং 14দশ নম্বর অধ্যায়টা আমরা পড়ব। বীজগণিত থেকে আমরা যে কাজটা করব, আমরা 2 নম্বর অধ্যায়
7 নম্বর অধ্যায়, 9 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়। এই 4টা অধ্যায় আমরা পড়ার চেষ্টা করব। বীজগণিত থেকে আমাদের একটু বেশি পড়তে হবে, কোনো কিছু করার নাই। আমার 14টা অধ্যায়ের মধ্যে আমি 8টা অধ্যায় কিন্তু আপনাদেরকে দিচ্ছি। এই 8টা অধ্যায় আপনারা একটু ভালো করে পড়েন। এই 8টা অধ্যায় একটু গুরুত্বপূর্ণ। অন্যান্য অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ একটু কম, ওইগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু আমি যে 8টা অধ্যায় আপনাদেরকে দিলাম, এই 8টা অধ্যায়ের আপনারা হচ্ছে এখন থেকে রিভিশন দেওয়া শুরু করেন। যারা এই এসএসসি 27 ব্যাচ, এসএসসি এন্ড দাখিল 27 ব্যাচ যারা আছেন, আপনারা এখন থেকেই এই বীজগণিতের উপরে 2, 7, 9, 10, জ্যামিতি থেকে 3 এবং 11, ত্রিকোণমিতি এবং সম্ভাবনা থেকে 8 এবং 14, এই অধ্যায়গুলো আপনারা এখন থেকেই রিভিশন দিবেন। আর কার এই 8টা অধ্যায়, এই 8টা অধ্যায়ের মধ্যে কার কোন অধ্যায়ের সমস্যা আছে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেই অধ্যায়ের পরে আমরা প্লেলিস্ট নিয়ে আসব। এতে আপনাদের এমসিকিউ, সিকিউ, এসকিউ, প্র্যাকটিক্যাল সকল বিষয় অর্থাৎ সকল টপিক প্রত্যেকটা অধ্যায় আমরা একদম আপনাদের বোর্ড পরীক্ষা যেদিন শুরু হবে তার আগের দিন পর্যন্ত আমরা আপনাদেরকে সাপোর্ট দেব এবং পরিপূর্ণ কভার করে দেওয়ার চেষ্টা করব। সো কোনো প্রকার টেনশন করা কোনো কিছু নাই, শুধুমাত্র আমাদের সাথে থাকবেন, এটা হচ্ছে কথা। আমার সাথে থাকবেন আর কি, আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকবেন। এবং আমি যখন যেভাবে পড়তে বলি, যখন যে অধ্যায় পড়তে বলি সেই অধ্যায়গুলো পড়বেন। তো আজকে আমি বলে দিলাম কি, আমাদের যে এই 8টা অধ্যায় আপনাদেরকে দিলাম, এই 8টা অধ্যায় প্রথমে হচ্ছে আপনারা রিভিশন দিবেন। আপনাদের টেস্ট পরীক্ষার জন্য বলেন বা যে কোনো পরীক্ষার বলেন, এই এসএসসি পরীক্ষার জন্য এই 8টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এই 8টা অধ্যায় থেকে দেখবেন যে আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন এসে বসছে। কোনো একজন স্টুডেন্ট বাকি 6টা অধ্যায় যদি নাও পড়ে, শুধুমাত্র এই 8টা অধ্যায় যদি পড়া যায়, শুধুমাত্র এই 8টা অধ্যায় পড়ে গিয়েও কিন্তু এ প্লাস তোলা সম্ভব। শুধুমাত্র এই 8টা অধ্যায় পড়ে গিয়েও এ প্লাস তোলা সম্ভব। সুতরাং এই 8টা অধ্যায় আগে খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে কিছু প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সেই প্রশ্নগুলো আমি বীজগণিত অংশ থেকে যে 4টা অধ্যায় আছে সেই 4টা অধ্যায় থেকে অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। কারণ আমাদের 2, 7, 9, 10 এই অধ্যায়গুলো, তাহলে আমরা একটু বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করে নিব যাতে আপনাদের এমসিকিউ গুলো বুঝতে সুবিধা হয়। আপনারা 2 নম্বর অধ্যায়টা আশা করি সবাই পড়ছেন। এর আগে আমি অনেকবার ক্লাস নিছি, আপনারা দেখছেন, প্রায় 3বার ক্লাস নেওয়া হয়েছে। এই অধ্যায়টার উপর আমি আমার চ্যানেল গত বছর আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি। গত বছর থেকে এই বছর এই মাস পর্যন্ত প্রায় 1 বছর হয় না এখনো, তো ধরেন যে 11 মাস হয়েছে। এই 11 মাস সময়ের মধ্যে আমি এই 2 নম্বর অধ্যায়টা 3বার আপলোড করছি। তো আপনারা আশা করি সবাই ক্লাসগুলো করছেন। যারা 27 ব্যাচ আছেন, আপনাদের জন্য আমি এই প্রশ্নটা শুরুতে দিলাম, এই এমসিকিউটা আপনাদেরকে আমি সমাধান করাই দিব। এখন আমাকে 1 নাম্বার এমসিকিউতে যেটা বলা হয়েছে, আমাকে 4টা অপশন দিছে। ক নম্বর দিছে হচ্ছে a প্লাস বি প্লাস সি, খ নম্বর দিছে হচ্ছে xy মাইনাস yz প্লাস zx, xy মাইনাস yz প্লাস zx। এরপরে আমাদের গ নম্বরে দিছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার। বড় ঘ নম্বরে আছে আমাদের 2a স্কয়ার মাইনাস 5bc, 2a স্কয়ার মাইনাস 5bc প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার। এই 4টা অপশন তারা ক খ গ ঘর মধ্যে দিয়ে বলছে যে এই 4টা রাশি যে আমরা দিলাম, এই 4টা রাশির মধ্যে কোন রাশিটা প্রতিসম হবে।
তাহলে প্রতিসম জিনিসটা কিন্তু আপনাদেরকে আমি এখন আলোচনা করে বুঝিয়ে দিব। প্রতিসম জিনিসটা আমাদের কি ছিল? আমি যদি প্রথম রাশিটা আসি, আমার তিনটা চলক আছে এখানে, এ বি এবং সি। দ্বিতীয় রাশিতে আমার চলক হচ্ছে এক্স ওয়াই এবং জেড। তৃতীয় রাশিতেও সেম। চতুর্থ রাশিতেও আমার প্রথম রাশির মতো এ বি এবং সি দেওয়া আছে। তো প্রতিসম বলতে বোঝায় আমার যে এ বি এবং সি আছে, আবার কিছু জায়গায় এক্স ওয়াই এবং জেড আছে। আমি যে কোনো দুইটার স্থান পরিবর্তন করব, মানে এটাকে আমরা এর জায়গায় বি এবং বির জায়গায় এ দিব এবং সির জায়গায় সি ঠিকই রাখবো। এখানে আমার কি কাজ হয়, আমরা ধরেন যে ওয়াই এর জায়গায় এক্স আর এক্স এর জায়গায় ধরেন যে ওয়াই, আর জেড এর জায়গায় জেড ঠিকই থাকবে। তাহলে এটার জায়গায় আমরা এটা করব, এটা করে দেখব আমার যে এই রাশিটা আছে এই রাশিটার মানের কোনো পরিবর্তন হয় কিনা। যদি পরিবর্তন হয় তাহলে প্রতিসম না, আর যদি পরিবর্তন না হয় তাহলে প্রতিসম। তাহলে আমরা এখানে এর জায়গায় বি এবং বির জায়গায় এ লিখলে এটা হয় আমাদের বি প্লাস এ প্লাস সি। আর এটার ক্ষেত্রে হয় আমাদের ওয়াই এক্স মাইনাস এক্স জেড প্লাস জেড ওয়াই, এরকম হয়। এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স কিন্তু লিখতে পারি। এটাকেও কিন্তু আমরা একটু সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। এটাকে আমরা এক্স এর জায়গায় ওয়াই মানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এর জায়গায় তো আবার আমাদের এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে আমরা সাজিয়ে লিখলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখতে পারি। এটার মধ্যেও আমরা এর জায়গায় বি এবং বির জায়গায় এ লিখব। তাহলে আমাদের এটা হয় 2b স্কোয়ার মাইনাস 5ac মাইনাস সি স্কোয়ার। এখন দেখেন আমার যে এই চতুর্থ রাশিটা ছিল এর জায়গায় বি এবং বির জায়গায় এ লেখার কারণে আমার যে রাশিটা হয়েছে, এই দুইটা রাশির মধ্যে কিন্তু আমাদের মিল নেই, দুইটা দুই ধরনের রাশি হয়ে গেছে। সুতরাং এটা আমাদের প্রতিসম হবে না। আমাদের গ নম্বরে এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স লেখার কারণে দেখেন এক্স স্কোয়ারের আগে ছিল মনে মনে প্লাস, কিন্তু এখানে এক্স স্কোয়ারের আগে হয়েছে মাইনাস, তাহলে এটাও আমাদের প্রতিসম হবে না। এই যে এখানে দেখেন জেড এক্স এর আগে ছিল প্লাস, এখানে জেড এক্স এর আগে হয়েছে মাইনাস, অন্যরকম হয়ে গেছে। বাকি আছে কি দেখেন, এটা কিন্তু আমাদের সেই ঘুরে ফিরে এ প্লাস বি কে এ প্লাস বি প্লাস সি এটাকে নির্দেশ করতেছে। সুতরাং এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিসম রাশি। ব্যাখ্যাটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রতিসম এবং এটার সাথে আমাদের ছিল চক্রক্রমিক। তো এই জিনিসটা আমরা এখন 2 নাম্বার প্রশ্নে আমরা আরো সুন্দর করে বোঝার চেষ্টা করব। আমাকে পি অফ এক্স ওয়াই এবং জেড দেওয়া আছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটা আমাদের দেওয়া আছে। এটা দেওয়া থাকার পরে বলছে এই রাশিটা একটা চক্রক্রমিক, মানে 1 নাম্বার অপশন বলছে এটা চক্রক্রমিক। আবার 2 নাম্বারে বলছে প্রতিসম। আর 3 নাম্বারে বলছে হচ্ছে p of 1 minus 2 1 সমান হচ্ছে 0। তাহলে আমার এই তিনটার মধ্যে কোনটা কোনটা সঠিক হবে? এটা কিন্তু আমার রোমান সংখ্যার একটা প্রশ্ন। যাদের কাছে বোর্ড বই আছে আপনারা বীজগণিতিক রাশি অধ্যায়টা বের করতে পারেন এবং অনুশীলনীতে যাবেন, দেখবেন যে এই প্রশ্নটা পাইছেন। তো এটা আমাদের প্রতিসম কিনা বা চক্রক্রমিক কিনা সেই জিনিসটা কিন্তু আমরা শিখব।
তাহলে আমরা প্রথমে আসি চক্রক্রমিক। মানে চক্রক্রমিক এখানে 1 নম্বরে বলছে এটা চক্রক্রমিক, এখন এটা সঠিক কিনা। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের এখানে চলক তিনটা, এক্স ওয়াই এবং জেড। আমরা এক্স এর জায়গায় ওয়াই লিখলাম আর ওয়াই এর জায়গায় জেড, মাইনাস জেড এর জায়গায় এক্স, আর এটা করলে কিন্তু আমাদের ফাইনালি এক্স ওয়াই জেড এরকমই হবে, কারণ ঘুরে ফিরে এই তিনটা গুণাকারে থাকবে, গুণন করলে আমাদের এটাই হবে। আমরা চক্রক্রমিকের ক্ষেত্রে বুঝি হচ্ছে এক্স ওয়াই এবং জেড আছে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এরকম। তো এটা করলে দেখেন আমাদের এক্স কিউব, এটার আগে ছিল প্লাস, কিন্তু এখানে এক্স কিউবের আগে কি আসছে, এখানে প্লাস ছিল, সেই প্লাসই হবে। তো দেখেন এটা কিন্তু ঘুরে ফিরে আমাদের আগেরটাই হয়। দেখেন যার আগে যে চিহ্নটা ছিল, যার আগে যে চিহ্নটা ছিল ওই চিহ্নটাই কিন্তু আমাদের আছে, সুতরাং এটার কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা আমাদের চক্রক্রমিক এটা হতে পারে। এরপর আমাদের প্রতিসমর ক্ষেত্রে কি করব, আমরা দুইটা চলক আমরা চেঞ্জ করব, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, আর জেড এর জায়গায় আমাদের জেড ঠিকই থাকবে। এটা যদি আমরা করি তাহলে আমাদের এটাও কিন্তু কোনো প্রকার মানের চেঞ্জ হবে না, এক্স এর জায়গায় ওয়াই মানে ওয়াই কিউব, ওয়াই এর জায়গায় এক্স, এক্স কিউব, আর জেড এর জায়গায় জেড ঠিকই থাকবে। আর ঘুরে ফিরে তিনটা গুণন করলে 3xyz, অর্থাৎ এটার মানের কোনো পরিবর্তন হবে না, সুতরাং 2 হচ্ছে আমাদের সঠিক। এরপর বলছে p of 1 minus 2 1, এটাই আমাদের দেওয়া আছে 1 minus 2 1। এখানে বলতে এটা x এ এখানে ছিল, এখানে ছিল x, এখানে ছিল y, এখানে ছিল z, অর্থাৎ এখানে আমরা এই ফাংশন, এই ফাংশনে এই বীজগণিতিক রাশির মধ্যে আমরা x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় -2 বসাবো, z এর জায়গায় 1 বসাবো। সুতরাং p of 1 - 2 1, এটা সমান হয় আমাদের 1 কিউব -2 কিউব 1 কিউব, মানে 3 into 1 into -2 into 1, কোন 1 কে কিউব করলে 1 ই হয়, -8 +1 প্লাস কিন্তু কোন হইতেছে 6, 1 আর 1 2 আর 6 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0, তার মানে আমাদের এটাও সঠিক, অর্থাৎ আমাদের 1 2 3 তিনটাই সঠিক। আশা করি আপনাদের চক্রক্রমিক এবং প্রতিসম জিনিসটা আপনাদের রিভিশন হয়েছে। এখন আমি পরবর্তী 3 নাম্বার এমসিকিউতে যাব। আমাদের উৎপাদক উপপাদ্যটা লাগবে, এটার সমাধান করতে উৎপাদক উপপাদ্য লাগবে, x³ + px² -x -7 বলছে এটার একটা উৎপাদক, এটা আমরা ধরলাম f of x, f of x এর একটা উৎপাদক হচ্ছে আমাদের কত, x + 7। আচ্ছা বুঝেন, উৎপাদক উপপাদ্য যারা পড়ছেন তারা পারবেন, ভাগশেষ উপপাদ্য যেটাকে আমরা বলি, বা ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য, এটাকে বলি আমরা উৎপাদক উপপাদ্য। তো f of x এটার একটা উৎপাদক হচ্ছে এটা, মানে এটার একটা উৎপাদক এটা হবে যদি এটার সমান আমরা 0 ধরলে x এর মান হয় -7, মানে এটার একটা উৎপাদক x + 7 হবে যদি f of -7 শূন্য হয়। f of -7 কত, x এর জায়গায় -7 লিখছি, তাহলে প্রত্যেকটা x এর জায়গায় -7 লিখব। -343 প্লাস 49p প্লাস 7 - 7 এরকম হয়। এটা হচ্ছে আমার
এফ অফ মাইনাস সেভেন, মানে এটার একটা উৎপাদক এক্স প্লাস সেভেন হবে যদি এফ অফ মাইনাস সেভেন কত হয়, শূন্য হয়। অর্থাৎ এটার সমান যদি শূন্য হয় তাহলেই এই এটার একটা উৎপাদক এক্স প্লাস সেভেন হবে। তাহলে এটা ভ্যানিশ, মাইনাস 343 এর পাশে 343 হবে। 49 পি হইতাছে 343 এর সমান। তাহলে পি সমান হয় এটাতে এটাকে ভাগ করলে হয় 7। 7 হবে আমাদের উত্তর। বহুপদীর অপর যে উৎপাদকগুলো আছে, এটার পাওয়ার যেহেতু 3, ঘাত 3, মানে আমরা মাত্রা তো চিনি, মাত্রা যেহেতু 3, তার মানে 3টা উৎপাদক আছে। 3টা উৎপাদকের মধ্যে একটা উৎপাদক যদি আমাদের x প্লাস 7 হয়, তাহলে আরো বাকি 2টা উৎপাদকের গুণফল কত হবে? x প্লাস 7 কে আমরা p এর জায়গায় কত লিখতে পারি? 7 লিখতে পারি। p মানে তো আমরা 7ই পাইলাম। তাহলে আমাদের x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস x মাইনাস 7, তাহলে আমরা x স্কয়ার কমন নিলে হয় x প্লাস 7, মাইনাস 1 কমন নিলে হয় x প্লাস 7। তাহলে x প্লাস 7 আর হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তাহলে এটা একটা উৎপাদক, অপর উৎপাদক দুইটার গুণফল হচ্ছে আমার x স্কয়ার মাইনাস 1। অপর উৎপাদক দুইটার গুণফল আমার x স্কয়ার মাইনাস 1, এটাও থাকতে পারে। অথবা x স্কয়ার মাইনাস 1 কে আমরা x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অর্থাৎ x প্লাস 1 ইনটু x মাইনাস 1 আমরা লিখতে পারি। তো এই হচ্ছে আমার 4টা এমসিকিউ। আমার বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা, এই অধ্যায়টার 4টা এমসিকিউ আমার অনুশীলনীতে ছিল। এই 4টা এমসিকিউ সমাধান করে দিলাম। আরেকটা অধ্যায় একটু দেখাই, আর অসীম ধারাটা একটু দেখায় দেই। আপনারা ক্লাসগুলো করলে আসলে আপনাদের উপকার হবেই, আশা করা যায়। তাহলে আমরা এই 4টা এমসিকিউ কিন্তু সমাধান করে ফেলছি। আশা করা যায় যে আপনারা এই 4টা এমসিকিউ অবশ্যই বুঝতে পারবেন। এখানে আমাদের বেশ অনেকগুলা এমসিকিউ আছে, আমরা ধাপে ধাপে সমাধান করব। 1357 এরকম বলছে, এটা একটা অনুক্রম। অনুক্রম কেন? কারণ কমা দিয়ে দিয়ে লেখা আছে। হ্যাঁ, কমা দিয়ে দিয়ে যদি লেখা থাকে, কমা দিয়ে দিয়ে মাঝখানে দুটার মাঝখানে কোনো প্রকার প্লাস মাইনাস এরকম কোনো প্রকার প্রক্রিয়া প্রতীক যদি না থাকে, কোনো প্রকার প্রক্রিয়া প্রতীক নাই, মানে প্লাস মাইনাস এগুলো নাই, কমা দিয়ে দিয়ে লেখা আছে, তাহলে বলি অনুক্রম। আর যদি কমা না দিয়ে দিয়ে যদি হচ্ছে প্লাস এবং মাইনাসের মাধ্যমে লেখা থাকে, ওটাকে বলি আমরা হচ্ছে ধারা। তো এটা একটা অনুক্রম। এই অনুক্রমের 12 নাম্বার পদ কত? প্রত্যেকবার শুধুমাত্র বেতর সংখ্যা আসতেছে না, আর বেতর সংখ্যা কত? 2n-1। বেজোড় সংখ্যার একে আমরা 2n-1 অ্যাপ্লাই করি না? এখানে 1 বসাইলে 2 থেকে 1 বাদ দিলে হয় 1, 2 বসাইলে হয় 2 করে 4 থেকে 1 বিয়োগ করলে হয় 3। অর্থাৎ বেজোড় সংখ্যার n তম পদ, বেজোড় সংখ্যার এগুলো সব বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যার n তম পদ হচ্ছে 2n-1। এটাই তো আমরা অ্যাপ্লাই করি। তারা বলছে কি 12তম পদ, 2 × 12, 2 × 12 - 1, অর্থাৎ 24 থেকে 1 বিয়োগ করলে হয় 23। 23 হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এগুলো সব বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যার n তম পদের ফর্মুলা হচ্ছে 2n-1। যেহেতু 1 থেকে শুরু হয়েছে, এটা আমরা খুব নিঃসন্দেহে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তো এটার 12 নাম্বার পদ যেহেতু চাইছে, n এর জায়গায় 12, 2 × 12 - 1 মানে হচ্ছে 24 থেকে 1 বিয়োগ করলে হয় 23। আচ্ছা, এবার একটা অনুক্রমের n তম পদ দেওয়া আছে হচ্ছে 1/n × n + 1।
কোনো একটা অনুক্রমের n-তম পদ 1/n × n+1। হ্যাঁ বুঝলাম। বলছে তৃতীয়তম পদ কোনটা? 3 নাম্বার পদ। n এর মান 3, 1/3 × 3 যোগ 1, 1/3 × 4 মানে হচ্ছে 1/12। আমার যে ব্যাখ্যাগুলো দেই এগুলো আমি একটু সহজভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি যে কিভাবে এই এমসিকিউটা সঠিক হইল, এটার ক কেন হইল, এটার খ কেন হইল না, এই জিনিসটা কিন্তু আপনারা আমার ক্লাসটা করলেই বুঝতে পারবেন। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 1/12। সেম একই ধরনের প্রশ্ন আমাদের আরো একটা দেওয়া আছে। আমাদের n-তম পদ দেওয়া আছে হচ্ছে 1 -1 এর পাওয়ার n ডিভাইডেড বাই 2। এখানে বলছে যে অনুক্রমের n-তম পদটা হলে 20তম পদ কোনটা? 20তম পদ। তাহলে n এর মান কত? 20। n এর জায়গায় জাস্ট 20 বসায় দিব। n এর মান জাস্ট 20 বসায় দিব, তাহলেই শেষ। তাহলে আমাদের হয় এটা 1 মাইনাসের পাওয়ার যেহেতু জোড় সংখ্যা তাহলে মাইনাস থাকবে না। 1 এর পাওয়ার 20 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তাহলে 1 - 1 মানে 0। কোন একটা ভগ্নাংশের লব যদি 0 হয় ওই ভগ্নাংশটার মান হয় 0। অর্থাৎ একটা অনুক্রমের n-তম পদ যদি ওইটা হয় তাহলে এটার 20 নম্বর পদ হচ্ছে 0। আচ্ছা, এবার 4 নাম্বার আমরা একটু যাই। এটা একটু অন্যরকম প্রশ্ন, তো সমাধান করার চেষ্টা করব আমরা, দেখি পারি কিনা। তো একটা অনুক্রমের n-তম পদ 1/n, n-তম পদ 1/n। এই 1/n হচ্ছে আমার 10⁻⁻4 এটার থেকে কম। এরকম হবে জিনিসটা। ইউ এটা বলছে ইউএন হচ্ছে আমাদের এটা, মানে n-তম পদ হচ্ছে এটা, এবং ইউএন হচ্ছে আমার 10⁻⁻4 এর থেকে কম। তার মানে এই দুইটা যেহেতু 1/n এবং 10⁻4 যেহেতু দুইটা ইউএন কে নির্দেশ করে, তো ইউ 10⁻⁻4 হচ্ছে মানে এটা 1/n এর থেকে বড়, 1/n হচ্ছে 10⁻⁻4 এর থেকে ছোট। আচ্ছা, আমাকে বলছে n এর মান হবে, অর্থাৎ n এর মানটা কেমন হবে? n এর মান কেমন হবে? তাহলে আমরা এটা ইন্টারচেঞ্জ করতে পারি। 1/10⁻⁻4 এটা আমরা n লিখতে পারি, অর্থাৎ n 10⁻4 হবে। অর্থাৎ n এর মান 10⁻4 এটার থেকে বড় হবে। 10⁻4 এর থেকে বড় হবে, অর্থাৎ ক নাম্বার। জাস্ট এটা আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। ইন্টারচেঞ্জ করার পরে 1/10⁻⁻4 কে লেখা যায় 10⁻4। এটা আমাদের সূচকের একটা ফর্মুলা, এই ফর্মুলাটা জাস্ট ব্যবহার করলেই আমাদের হিসাব করে। আর n এর দিকে হাকারা মুখ আছে, n এর দিকে আমরা হাকারা মুখ রাখছি 10⁻4। এরপর আমরা 5 নাম্বার প্রশ্নের দিকে যাব। একটি অনুক্রমের n-তম পদ হচ্ছে এত, n-তম পদ হচ্ছে 1 -1n, 10তম পদ 0, 10 নাম্বার পদ, তাহলে n এর জায়গায় 10, 1 মাইনাসের পর জোড় সংখ্যা মাইনাস থাকবে না, আর 1, 10 নাম্বার পদ 0। এবার বলছে 15 নাম্বার পদ। 15 নাম্বার পদ হচ্ছে, তাহলে আমরা এখানে 15 লিখতে পারি। 15 লিখলে কত আসবে? 15 লিখলে হচ্ছে 1 মাইনাসের পর জোড় সংখ্যা মানে মাইনাস থাকবে 1, তাহলে 1 মাইনাসে +1 তার মানে হচ্ছে 2।
প্রতি বেজোড় নাম্বার পদ দেখবেন, প্রতিবার 1 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 5 নাম্বার পদ, 7 নাম্বার পদ, অর্থাৎ বেজোড় নাম্বার পদ হইলেই 2 হবে। মানে এই এনতম পদের এটা দেওয়া থাকে। আর জোড় নাম্বার পদ হচ্ছে 0। প্রথম 12টা পদের সমষ্টি, প্রথম 12টা পদের মধ্যে 6টা পদে 2 থাকবে, আর 6টা পদে হচ্ছে 0 থাকবে। এবং ওই 6টা পদে 2 করে আছে, 6 দুগুণে কত হয়? 12। প্রথম 12টা পদের সমষ্টি কত হয়? 12 হয়। প্রথম 12টা পদের সমষ্টি 12, অর্থাৎ 1 2 3, 3টাই সঠিক। পার্শ্বের ধারাটি লক্ষ্য করো এবং 6 থেকে 8 নাম্বার প্রশ্নের উত্তর দাও। 4 + 4/3 4/9। তাহলে প্রত্যেকবার কিন্তু আমরা এখানে 1/3 গুণ করতেছি বারবার। 4 কে 1/3 দ্বারা গুণ করলে 4/3 হয়, 4/3 কে 1/3 দ্বারা গুণ করলে 4/9 হয়। প্রত্যেকবার আমরা যে জিনিসটা গুণ করতেছি সেই জিনিসটাই কিন্তু আমরা আর বলি। আর এর মান হচ্ছে 1/3, সুতরাং আর হইতেছে আমার 1 এর থেকে ছোট। আর এর মান কি হইতাছে? 1 এর থেকে ছোট হইতাছে, এবং এর মান হচ্ছে আমাদের 4। এবং এটা কিন্তু আমাদের একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, কারণ প্রত্যেকবার গুণ করে করে আমরা পরবর্তী পদগুলো পাইতেছি। ধারাটির 10তম পদ কোনটা? 10 নাম্বার পদ। একটা গুণোত্তর ধারার 10 নাম্বার n-তম পদ, একটা গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে ar n-1। তাহলে 10 নাম্বার পদ কত হবে? ar 10 - 1 মানে হচ্ছে 9। আচ্ছা, এ বলতে বোঝায় 4, 1/3 এর পাওয়ার হচ্ছে 9, অর্থাৎ 4/3 এর পাওয়ার হচ্ছে 9। 3 এর পাওয়ার 9 মনে হয় এটা এইভাবেই রাখছে, 4/3 এর পাওয়ার 9। শেষ। ধারাটির প্রথম 5টা পদের সমষ্টি। এই গুণোত্তর ধারার প্রথম 5টা পদ যোগ করলে কত হবে? এখানে কি 1 বড় না? 1 যদি বড় হয় তাহলে a * 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। এটা হচ্ছে আমার প্রথম n সংখ্যক, মানে একটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার r এর মান যদি আমাদের 1 এর থেকে ছোট হয়, r এর মান 1 এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, তো এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা প্রথম 5টা পদ যেহেতু বলছে, তাহলে n এর মান হবে 5, এর জায়গায় হচ্ছে 4 - 1। এটা আমাদের r এর মান যেহেতু 5, তাহলে 1/3 এর পাওয়ার হচ্ছে 5, 1 - 1/3। তাহলে আমাদের কত আসে? 3 এর পাওয়ার 5 - 1, নিচে হচ্ছে 3 এর পাওয়ার 5, আর নিচে হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 2/3, 2/3 হয়। এই 2/3 কে আমি যে কাজটা করতে পারি, 4 * 3 এর পাওয়ার 5 - 1, 3 এর পাওয়ার 5, এই যে ভাগ চিহ্নটা আছে, ভাগের জায়গায় আমি গুণন দিব, আর 3 যাব উপরে, 2 আসবো নিচে। এটা কাটলে হয় 2, 3 দুগুণে হইতাছে 6, অর্থাৎ 6 * 3 এর পাওয়ার 5 - 1 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 5। তারা একদম করে দিছে আর কি। এটাও যদি আনসার থাকতো তাহলে আমরা করতে পারতাম। দেখেন এখানে আমরা যে কাজটা করতে পারি, 3 এর পাওয়ার 5 মানে কত? অবশ্যই 243। 243 থেকে 1 বিয়োগ করলে হয় 242। 6 * 242 ডিভাইডেড বাই 243। 243
এখন এটা এবং এটার মধ্যে হচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ যায়, এটা হয় 81, এখানে হয় 2, 2 দিয়ে এটাকে গুণ করলে হয় 484 আর নিচে হয় 81। তো তারা এটা রাখছে, তবে এটা থেকে কিন্তু আমি নিয়ে আসলাম, তার মানে কি এটা ভুল হয় নাই। আমরা আসলে অনেক জায়গায় প্রশ্নগুলো উত্তর আমরা এইভাবেও কিন্তু রাখি, তো সমস্যা না। ধারাটির অসীমতক সমষ্টি কত? অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি নির্ণয়ের ফর্মুলা কেনা, এস ইনফিনিটি সমান হইতেছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। a হচ্ছে আমাদের 4 ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস 1/3, 4 ডিভাইডেড বাই 3 থেকে এক বদলে হয় 2, 2/3, 4 ইন্টু 3/2 মানে হয় 2, 3 গুণে হচ্ছে 6। তাহলে এটার অসীমতক সমষ্টি হচ্ছে 6। অসীমতক সমষ্টি নির্ণয়ের জন্য এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, ক্লাসটা আর দীর্ঘ করতে চাচ্ছি না, আজকের ক্লাসটা করে এসএসসি অ্যান্ড দাখিল 27 ব্যাচ যারা আছেন, বিশেষ করে আপনারা আমাদের এই লেকচার মানে কোন অধ্যায় কিভাবে পড়তে হবে বা কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, মান বন্টন এবং হচ্ছে এই কিছু প্রশ্ন সমাধান করে দিলাম, এই জিনিসগুলো আপনারা সব বুঝতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। তো এরকম আর কোন অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসব, কোন অধ্যায় আপনাদের সমস্যা, সেই অধ্যায়টার নাম আমাকে জাস্ট বলবেন যে অমুক অধ্যায় অমুক এমসিকিউ বা হচ্ছে অমুক প্রশ্নটা আমার সমস্যা, তাহলে আমি সেই অংশটা আমি সমাধান করাই দিব। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।